মানে ওই যে বললাম না লটারি পাওয়ার মতন, লটারি পেলে হঠাৎ আনন্দ, এখানে যা খুশি করা যায়। এখন তারা তো একজন আগুন নিয়ে খেলছে। এখন আগুনটা বাচ্চা ছেলেটা আগুন যখন হাতে থাকে, এটা মুখে দেবে নাকি হাতে নিলে গা পুড়ে যাবে, অনেক বাচ্চাদের সে বোধাবোধ থাকে না। সরকার অবস্থাটা প্রায় এরকম, প্রায় কাছাকাছি। এই জন্য সাইফুল ভাই, এর আগের পর্যায়ে আমি আপনার কাছে দুটি প্রশ্ন রেখে গিয়েছিলাম যে অভ্যুত্থান পরবর্তী যেই বাস্তবতা এবং অভ্যুত্থান পূর্ববর্তী যে বাস্তবতা, ফ্যাসিবাদী সরকারের আমলে যে ধরনের চর্চা ছিল, যে ধরনের ঘটনা ঘটত, সেই ঘটনাই পুনরাবৃত্তি হচ্ছে। এবং আপনার মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনেও নানাভাবে নির্যাতিত হয়েছেন, এখন আপনারা অভ্যুত্থান পরবর্তী যেই রিকনস্ট্রাকশন অফ পলিটিক্স, রাজনীতি পুনর্গঠনের কাজে যুক্ত আছেন, সরকারের সর্বোচ্চ পর্যায়ে আপনারা দফায় দফায় বৈঠক করছেন। আপনার পরিবারে যদি এরকম অবস্থা হয়, তো সাধারণ মানুষের কী অবস্থা? না, আমি খুব উদ্বিগ্ন সেই জন্য। আপনি আরেকটা কথা বলি, এই যে আমাদের সাবেক নির্বাচন কমিশনার যিনি, যাকে গলায় জুতোর মালা পরানো হলো, আমি দেখলাম এটাকে ব্যালেন্স করবার জন্য দেখানো হচ্ছে পুরনো ঘটনার আওয়ামী লীগ আমলে এই ধরনের কি ঘটনাগুলো সংগঠিত হয়েছে। তার মানে যে এটা তখন এটা হতে পারলে এখন এগুলো জায়েজ, এটাকে জাস্টিফাই করা, এটাকে একটা জাস্টিফাই করার খুবই নিম্ন পর্যায়ের যে রাজনৈতিক যে এক ধরনের যুক্তি আর্গুমেন্টটা যেভাবে প্লেস করা, তখন যেটা অপরাধ ছিল, অন্যায় ছিল, এখনও সেটা অপরাধ। সুতরাং অপরাধী তো অপরাধী। আপনি আওয়ামী লীগ আমলে একটা দুষ্কর্ম হয়েছিল বলে তার যুক্তিতে এখন আপনি দুষ্কর্ম করবেন, তাহলে আমরা 2000 ছাত্র তরুণ শ্রমিকের জীবনদান, আমাদের এই যে 25-30 হাজার মানুষে আহত হওয়া, মানে ধরুন আমাদের পার্টির কয়েকজন শহীদ হয়েছেন, 100-র উপরে গুরুতর আহত। আমার যে হাতের আঙ্গুলটা কিছুটা বাঁকা দেখছেন, এটাও হচ্ছে পুলিশের বাড়ির এগুলোর জন্য এখনও পর্যন্ত এই আঙ্গুলটা এখন যেটা দেখছেন। আমি 8-9 বার আহত হয়েছি, অ্যারেস্ট হয়েছি, হাসপাতালে যেতে হয়েছে। একবার আমার পরিবার শুদ্ধ, আমার কন্যা যে এখন একটা পাবলিক ইউনিভার্সিটির টিচার, সে সহ আমরা অ্যারেস্ট হয়েছিলাম। তো এই জায়গাগুলোর ক্ষেত্রে আপনি এখন এটাকে আপনি উল্টোভাবে বলছেন। রাজনৈতিক সংস্কৃতির আমি কোনো পরিবর্তন, মৌলিক কোনো পরিবর্তন আমি এখনও লক্ষ্য করছি না। আমি একদম এটা খুব দায়িত্ব নিয়ে কথাটা আমি বলছি। সংস্কারের যে কথাগুলো বলা হচ্ছে একেবারে উপরসা এগুলো করে। কেন উপরসা শব্দটা বললাম? আপনি এতগুলো সংস্কার কমিশন হয়েছে, প্রধান ব্যাপারটা হলো রাজনীতির মধ্যে দুর্বৃত্তায়ন অথবা দুর্বৃত্তদের রাজনীতির মধ্যে ঢুকে পড়া। এটাই তো বাংলাদেশের সবচেয়ে বড় সংকট। এটা সম্পর্কিত কিন্তু কোনো কমিশন কিন্তু তৈরি করা হয়নি। অর্থনীতি দুর্বৃত্তায়নের ক্ষেত্রে, কৃষি, শিল্প, স্বাস্থ্য, কোনো ক্ষেত্রে অর্থাৎ গুরুত্বপূর্ণ পাবলিক জনসেবামূলক যে খাতগুলো, উৎপাদনশীল যে খাতগুলো, যেগুলো কোটি কোটি মানুষের জীবনের সাথে যুক্ত, এগুলো নিয়ে কোনো আলাপ আলোচনা, কোনো সংস্কার নেই। আপনি উপর্ষা করছেন। এখন গোটা খেয়াল করবেন, একটা লুটেরা দুর্বৃত্ত শ্রেণীর কাছ থেকে ক্ষমতাটা হাত বদলেছে একই শ্রেণীর মধ্যে, তুলনামূলক যারা একটু উদারনৈতিক, যারা একটু অল্প একটু গণতন্ত্রের কথা বলেন, অল্প মানবিকতা, অল্প একটু সমাজসেবা, অল্প একটু সার্ভিস যারা ডেলিভার করতে চান, এই ধরনের অল্পতে যারা তুষ্ট, তার মানে একই শ্রেণীর মধ্যে বিপ্লবের নাম করে একটা দুর্বৃত্তদের কাছ থেকে তুলনামূলক একটা লিবারেল কিছু জনপরিসরের কিছু লোকের মধ্যে ক্ষমতার হাত বদল হয়েছে, যারা সমাজের যে মৌল যে কাঠামো, গোটা অর্থনীতি যেখানে নষ্ট হয়েছে, পুরো রাজনীতি যেখানে পচে গেছে, এই পচা গলা রাজনীতির মধ্যে, এবং তার উৎসটা হচ্ছে রাজনীতিক। আপনি খেয়াল করুন, গত 10 মাসে কোনো দুর্বৃত্ত কোনো বড় হাউজের বিরুদ্ধে দৃশ্যমান কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরঞ্চ গত 10 মাসে আপনি যদি 100টা যদি আপনি দুর্বৃত্তের নাম বলেন, তাহলে তাদের সঙ্গে কিন্তু নতুনভাবে কিন্তু বন্দোবস্ত করা হয়েছে। যারা সরকারে আছেন, সরকারের সঙ্গে যুক্ত যারা আছেন, বিভিন্ন রাজনৈতিক দল, আমি নাম উল্লেখ করতে চাই না, প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের সাথে ম্যানেজ করে তারা কিন্তু চলছেন। তার মানে গোটা ব্যবস্থাটা কিন্তু অক্ষুণ্ণ আছে। গোটা অর্থনীতি দুর্বৃত্তায়ন বলি, দুর্বৃত্তের অর্থনীতি বলি। ডক্টর দেবপ্রিয়রা যে রিপোর্ট দিয়েছে আজ থেকে 7 মাস আগে, শ্বেতপত্র কমিশন যে রিপোর্টটা দিয়েছে, 7 মাস পার হয়েছে, এখনও পর্যন্ত সরকারি ব্যাপারে কার্যকর কোনো উদ্যোগ কিন্তু গ্রহণ করেনি। এর ব্যাখ্যাটা কি? তার মানে আপনি আগামী 7 বছর সময় পেলেও যে আপনি কিছু করতে পারবেন, এত কোনো নিশ্চয়তা নাই। না, এটা কেন?